আর তো সিংহের তো মন খারাপ, কি রে তুমি ফার্স্ট হইতে না, মাসে ফার্স্ট হয়ে গেল, কাজটা তুমি ঠিক করছো? আচ্ছা বাবা, পরের বার আমি চেষ্টা করব। পরের বার আবার আপনার গেরা উড়াল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রতিযোগিতা। তখন তো বনের যত পাখি আছে সব আইসা লাইন বানলো। এখানে তো যেহেতু সে বনের রাজার সন্তান, তারও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়, সে অংশগ্রহণ করলো। এক পাখি গেরা ফার্স্ট হয়েছে, সে হইতে পারলো না। তার আবার মন খারাপ, রাজার তো আরো মন খারাপ, কি রে তুমি খালি ফার্স্ট হইতে পারো না, সবসময় তারাই ফার্স্ট হয়ে যায়। এবারে হইতেছে আপনার দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় আমরা জানি সবচাইতে ক্ষিপ্র গতি হইতেছে হরিণ। সব বনের পশু সব আসলো প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, হরিণ হয়ে গেল ফার্স্ট। এবারেও তার ছেলে কি ফেল। অর্থাৎ যে তিন ধরনের প্রতিযোগিতা হয়েছে, সব পরীক্ষায় বনের রাজা যে সিংহ, সিংহের বাচ্চা কি করলো, ফেল করলো। আর অন্যান্যরা এই পাখি ফার্স্ট হয়ে যায়, মাছ ফার্স্ট হয়ে যায়, হরিণ ফার্স্ট হয়ে যায়। যে জায়গায় হরিণ প্রত্যেকদিন শত শত হরিণ খায় সিংহ, আর এই জায়গায় হরিণ কি হয়ে যায়, ফার্স্ট হয়ে যায়, এটা কেমন না? তারপরে হইতেছে মনে করেন গেরা তার তো সেই মন খারাপ। এখানে যে গল্পটা আমরা বললাম, এই যে সিংহকে বললো সব জায়গায় ফার্স্ট হইতে, কেননা মাছের মাঝে তো সে বনের রাজা, কিন্তু পানির ভিতরে তো সে রাজা না। সে যদি মনে করে আমি পানির ভিতরে রাজা করব, তাহলে কি সম্ভব? সেখানে সে ফেল করবে, এটা স্বাভাবিক বিষয়। অনেক উড়াল দিবে, সে বনের রাজা হইতে পারে, উড়াল সক্ষমতা তো তার নাই, তাহলে কি তার ওইখানে ফার্স্ট হওয়া সম্ভব? ফার্স্ট হওয়া সম্ভব না। কেন দৌড় প্রতিযোগিতায় সে বনের রাজা ঠিক আছে, শক্তির রাজা হইতে পারে, ক্ষমতার রাজা হইতে পারে, কিন্তু দ্রুত গতিতে তো সিংহ সভা হরিণ সবার এগিয়ে, সে ওই জায়গায় ফার্স্ট না। ওইটা আমি বলতেছি, আপনারা যারা সবাই সবসময় ফার্স্ট 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 চিন্তা করেন, আপনার বাচ্চা তো সব জায়গায় ফার্স্ট হবে, সবসময় ফার্স্ট হবে, এমন প্রত্যাশা করাটা কি ঠিক? কখনোই ঠিক না। আপনি দেখবেন আপনার সন্তানে কতটুকু শিখতেছে, আপনার সন্তানরা কতদূর সামনের দিকে যাইতেছে, আগে কি ছিল এখন কি আছে, সে নিজে থেকে কতটুকু নিজে জানার চেষ্টা করতেছে, এই বিষয়গুলো আপনারা দেখবেন। সবসময় ফার্স্ট করবেন না, ফার্স্ট 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 করবেন না। কারণ দেখবেন কিছু কিছু অভিভাবক আছেন আপনারা, আপনার বাচ্চা যদি ফার্স্ট না হয় তারে বকা জকা করেন, আপনাদের মন খারাপ থাকে। কিসের জন্য? আপনি দেখেন আপনার ছেলে কতদূর অর্জন করছে, আপনার মেয়ে কতদূর অর্জন করছে, এটা দেখেন। এনে আমরা যারা শিক্ষকরা আছি, আমরা কারো মানে প্রতিহিংসা নেই। এনে যারা আছে আমাদের সকলেই শিক্ষার্থী, আমরা আদরের সন্তান, আমরা চাই সবাই ভালো রেজাল্ট করুক। আমরা ওইভাবে খাতাগুলো দেখছি। আমরা খাতা পাওয়ার পরে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, বিষয়টা এগুলো করবেন না। আপনারা যেমন আপনার সন্তানের জন্য পরিশ্রম করেন, আমরাও আমাদের সন্তানের জন্য পরিশ্রম করি। স্যার তো বলে এই যে আজকে আপনার বাচ্চারা পরীক্ষা দেওয়ার পরে আপনারা বাচ্চারা ছুটি কাটাইছেন, আপনারা ছুটি কাটাইছেন, আমরা টিচারও ছুটিও কাটাইতে পারি না, আমরা এই যে খাতা দেখা নিয়ে বসছি। এই কারণে একটা পর্যন্ত আমরা রেজাল্ট কমপ্লিট করে তারপরে এখান থেকে গেছি, আমরা অনেক পরিশ্রম করছি। আশা করি যে ভুলভ্রান্তি থাকতেই পারে, এই বিষয়গুলো আপনারা আমাদের সাথে আলোচনা করবেন। আগামীকাল এবং পরশু 2 দিন আমরা খাতা দেখাবো, যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা আমাদের কাছে আসবেন, আমরা রেজাল্টটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন কোনো ভুল না থাকে। আশা করি ভুল নাই, তবু যদি থাকে আপনারা বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন, আমরা চেষ্টা করবো এই বিষয়গুলো সুন্দরভাবে সলভ করার জন্য। তবে এই বিষয় নিয়ে আপনারা বাহিরে দোকানপাটে বাসায় মন্তব্য করবেন না, আপনার স্কুলে চলে আসবেন, আমাদের স্কুল খোলা থাকবে কন্টিনিউ, আপনারা যে কোনো মুহূর্তে আসবেন, আমরা খাতাগুলো দেখাই দেবো। তারপরে হচ্ছে আপনারা এখানে স্কুল সম্পর্কে বলি, বৃক্ষতম নাম কি, ফল পরিচয়। আপনারা অনেক দূর থেকে অনেকেই বলে যে স্কুলে এ হয়ে যেতেছে, সে হয়ে যেতেছে। আমরা গতবারের এসএসসি রেজাল্টটা দেখেন, এবার আমাদের ইন্টারমিডিয়েটের রেজাল্টটা দেখেন। আশেপাশে এবারে যখন ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিছে, অনেক ফেলের সংখ্যা প্রচুর ছিল, এ প্লাস নাই বললেই চলে। এই জায়গায় আমাদের কলেজের রেজাল্ট অনেক ভালো হয়েছে, 2 জনে এ প্লাস, ওই 2 জন আবার স্কলারশিপ। আমাদের গেল এসএসসি পরীক্ষায় প্রায় আপনাদের 8 জনে এ প্লাস পাইছে, পাশের হার ছিল প্রায় 90%। তাহলে দূর থেকে বললে তো লাভ নাই। গেল বছরে এসএসসি পরীক্ষায় সারা বাংলাদেশে পাশের হার ছিল 58%, এই জায়গায় আমাদের পাশের হার ছিল প্রায় 90%। যে জায়গায় এ প্লাস সংখ্যা কমছে প্রায় 1 লাখ, ওই জায়গায় আমাদের এখানে এ প্লাস পেয়েছে 8 জন। অর্থাৎ ডে বাই ডে আমাদের স্কুল উন্নতি করতেছে। আপনারা পাশে ছিলেন, পাশে থাকবেন। সাকিব স্যার বলছে আমরা স্যারেরা আছে, আমরা যদি হোম ভিজিট করি কয় বাসায় যেতে পারবো? একদিনে সর্বোচ্চ 20 বাসা বা 50 বাসায় গেলাম। আপনার এখানে আমাদের অভিভাবক আছে প্রায় 300। আপনারা যদি একজন করে আমাদের অভিভাবকের সাথে কাউন্সিলিং করেন, তাহলে প্রায় একদিন আপনার 300 অভিভাবকের সাথে কথা বলতে পারবেন। এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠানের আপনার বিদ্যুৎ বলেন, ফ্যান বলেন, অর্থাৎ পানি বলেন, সবকিছু আপনাদের টাকা দিয়ে চলে। এনা আমাদের কোনো টাকা না, আপনারা টাকা দেন, আপনাদের টাকাগুলো অ্যারেঞ্জ করে আমরা সকল কিছু পরিচালনা করি।
আমরা সহযোগিতা করতেছিলেন, করবেন। আশা করি আপনাদের সহযোগিতা নিয়ে আপনারা পাশে থাকলে আমরা আরো ভালো কিছু করতে চেষ্টা করব। এই যে আজকে আমাদের স্কুল থেকে 15 জন জুনিয়র বৃত্তি পরীক্ষা দিতেছে, এইটার বৃত্তি পরীক্ষা দিতেছে, আশা করি এখানেও ভালো করবে। এবার আমাদের এসএসসি পরীক্ষার্থী আছে সব মিলে প্রায় 60 জন, এখানেও ভালো করবে। আপনারা সাপোর্ট করতেছেন দেখে আমরা উত্তর উন্নতি করতেছি। আশা করি আপনাদের সহযোগিতা ধরে রাখবেন। আপনারা সহযোগিতা করলে আমরা ভালো কিছু করতে পারবো। সামনে ভর্তি কার্যক্রম আজকে রেজাল্টের পর থেকেই আমাদের পুরাতন ছাত্র নতুন ছাত্র আমরা ভর্তি শুরু করে দেবো। আশা করি অতি দ্রুত আপনারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। 1 তারিখে আমাদের বই উৎসব থাকবে, আমরা যথাসময়ে বই দিয়ে দেবো। আমাদের স্কুলে সকল বই চলে আসছে। আমরা 1 তারিখ আমরা ঘোষণা দিয়ে দেবো। 1 তারিখ কয়টায় স্যার ঘোষণা দেবে কয়টায় আমাদের বই উৎসব থাকবে, আপনারা ঠিক কয়টাই থাকবেন, আমরা বই উৎসব শুরু করবো। আশা করি ওই দিনও আপনারা যারা অভিভাবক আছেন সবাই থাকবেন, আপনাদের সাথে নিয়ে আমরা একটা আনন্দ ঘন পরিবেশে আমরা বই উৎসব পালন করবো। আর অনেকেই আপনারা দূর থেকে শুনেন স্কুলে এসে আপনারা আশা করি আপনারা আমাদের পাশে আছেন। এই বিষয়গুলো আপনারা একটু বিষয়গুলো সলভ করার ভাবে দেখবেন, আমাদের পাশে থাকেন। আশা করি আমরা সামনে যে ভর্তি কার্যক্রম আছে আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। আপনারা পাশে থাকলেই সম্ভব, অন্যথায় সম্ভব না। আর যারা শিক্ষার্থী আসো তোমরাও দ্রুত ভর্তি হয়ে যাবে, আমাদের দ্রুতই আমাদের ক্লাস কার্যক্রম শুরু করবো। সাকিব স্যার 9ম শ্রেণী সম্পর্কে বলছি, আসলে 9ম 10ম বই কিন্তু একই। তোমরা যে রেজাল্ট অনেক আশানুরূপ হয়নি, তবে আশা করি সামনে যে তোমাদের 10ম শ্রেণী আছে আমরা শুরু থেকে এরকম ভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করবো। এবং যারা 9ম 10ম শ্রেণীর অভিভাবক আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন যেন তাদের যে ঘাটতিগুলো আছে আমরা দ্রুত ওইগুলো সলভ করে ওরাও যেন ভালো রেজাল্ট করতে পারে আমরা সেই প্রচেষ্টা করব। এবারে যে আমাদের 9ম শ্রেণী আছে ওর প্রত্যেকটা বাচ্চা অনেক মেধাবী, যদি আপনারা সহযোগিতা করেন আমরা যদি ওদেরকে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাই অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। আশেপাশে যারা অভিভাবক আছেন আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করতেছেন, আশা করি আপনারা এই সহযোগিতা অব্যাহত রাখবেন, তাহলে আমাদের হরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ অবশ্যই অনেক ভালো কিছু একটা করবে। যাই হোক আপনারা এই শীতের মধ্যে কষ্ট করতেছেন, হয়তো আর কিছুক্ষণের ভিতরে আমরা রেজাল্ট দিয়ে দেবো। এখানে আমরা 1st, 2nd, 3rd আমরা রেজাল্ট এখানে দেবো। আর বাদ বাকি 1 থেকে যে 9 পর্যন্ত বা কলেজ পর্যন্ত আমরা ক্লাসের ভিতরে ক্লাস টিচারে তোমাদেরকে রেজাল্ট সেটগুলো তোমাদের পৌঁছে দেবে। আশা করি এখানে সব কিছু সলভ আছে। এরপরে যদি ঝামেলা থাকে আমি আবারও বলতেছি স্যারদের সাথে তোমরা যোগাযোগ করবে, স্যাররা এটা সলভ দেবে। আজকেও আলোচনা করতে পারো এবং আগামীকাল খাতা দেখতে চাইলে আগামীকাল এবং পরশু এই 2 দিন তোমরা খাতা দেখবে। আজকে খাতা দেখানো হবে না, তবে কোনো কারো রেজাল্টে যদি ঝামেলা থাকে অবশ্যই ক্লাস টিচারের কাছে বলে যাবা, ক্লাস টিচার এই বিষয়গুলো সলভ করার চেষ্টা করবে। এবং আগামীকাল এবং পরশু তুমি এসে তোমার খাতাও দেখতে পারবে এবং রেজাল্টটা সলভ করতে পারবে। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের স্কুলের পাশে থাকবেন, আমাদের শিক্ষকদের পাশে থাকবেন। তাহলে আমরা আবারও আমাদের সহকর্মী আমাদের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই। এত অল্প সময়ে সুন্দরভাবে খাতা পরীক্ষণ করে রেজাল্ট শিট প্রস্তুত করে সোহাগ স্যার অনেক পরিশ্রম করেছে, সাকিব স্যার আমিয়া ম্যাডাম 2 পরীক্ষা নিয়ন্ত্রক তারাও বিভিন্নভাবে সহযোগিতা করেছে, পরীক্ষা চালানোর ক্ষেত্রে তারা দুজনে অগ্রণী ভূমিকা পালন করছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। জনাব শাহিন স্যারকে ওনার দেওয়ার জন্য আমাদের আলোচনা একেবারেই শেষ। তো শেষ বক্তা আমি 2-4টা কথা বলতে হয় সবার কথার চেয়ার ধরে। শুরুতেই আমি শিক্ষার্থীদের একটা প্রশ্ন করি, হ্যাঁ, পাস করবা কে কে দেখি, পাস করবা কে কে দেখি, পাস কে কে করবা, পাস করবা কে কে? অনেকে হাত তুলতে চায় হাত তোলে না। ফেল করবা কে কে দেখি? এছাড়া ফেলের কথা কইছি নাই। ফেল করবা কে কে? ফেল আমি 1 2 3 করে কইয়াম, পাস করবা কে হাত তুলবা, ফেল করবা কে হাত নামাইবা। ঠিক আছে, 1 2 3। পাস করবা কে? পাস করবা কে? ফেল করবা কে? অভিভাবক হাত তুলছেন না তো কেউ? হ্যাঁ, আচ্ছা, অভিভাবক যারা আছে একটু খেয়াল করেন। এই যে সন্তান আপনার, আমাদের দুজনেরই কিন্তু একটা স্বপ্ন। আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ভালো করুক,
আপনাদের ভালোটা হচ্ছে আপনার সন্তান ভালো করুক। এই যে শিক্ষার্থীর ডানে এবং বামে অভিভাবক শিক্ষক, এই দুটো হচ্ছে আপনার সন্তানকে মানুষ করার জন্যে দুনিয়ার সবচাইতে সেরা মাধ্যম। আজকে আপনার সন্তান মানুষ হবে তখন যখন আমাদের গাইডলাইন, আপনাদের যে পরামর্শ দুইটা ঠিক থাকবে তখন। আমি বললাম আপনার সন্তান লাইনে থাকলো, বাড়িতে গেলাম আপনার সন্তান বেলাইনে গেল গা, এই সন্তান মানুষ করা কঠিন। অথবা বাড়িতে আপনি খুব শাসন করলেন, তাকে খুব লাইনে রাখলেন, স্কুলে তাকে আমরা একটু লুজ দিলাম, সেই ক্ষেত্রেও আপনার সন্তানকে মানুষ করা কঠিন। পিছনে কথা হচ্ছে জিহাদ, খেয়াল করে একটু। তাইলে এখানে কি করতে হবে ভাই? শিক্ষার্থীকে ভালো করার জন্য সবার আগে যে গুরুত্বটা দিতে হবে এটা হচ্ছে পরিবার। এর পরবর্তীতে আমরা টিচার আপনাদের দায়িত্বটা নিচ্ছি যে আপনার সন্তানকে আমরা ভালোটা করে দেব। কিন্তু একটা জায়গাতে আমরা যাই স্যার একটু মানে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই। এই দ্বিধা দ্বন্দ্বটা হচ্ছে স্কুলে একটা শিক্ষার্থী স্যার ম্যাডামদেরকে যথেষ্ট মানে, যা বলি তাই করে, উঠতে বললে উঠে, বসতে বললে বসে, স্যারদেরকে মানে তারা। ইভেন তো সন্ধ্যা নাগাদ আমরা ক্লাস করাই, একটা শিক্ষার্থী রাগও করে না, গুসাও করে না। এই শিক্ষার্থী কি করে? সন্ধ্যা নাগাদ সে নিচ থেকে বসে থাকে এবং কোনো সময় কয় না স্যারবেন কি ছুটি দিয়ে দেন, অর্থাৎ আমরা যা বলছি সে তাই মানছে। কিন্তু ঝামেলাটা হয় পরিবারে গিয়ে। সেটা আপনার সন্তানকে আপনি বলছেন ডান দিকে যেতে, তিনটা মুসুরা দেশ রেখে দেখুন বাম দিকে গেছে। সন্ধ্যার সময় আপনি পড়তে বসতে বলছেন, যা দেখবেন আপনার সন্তান পড়াতে নাই। মোবাইল নামের একটা সমস্যা আছে আপনাদের অধিকাংশ ফ্যামিলিতেই, যে কতক্ষণ একটা ছেলে মোবাইল টিপে এই কতক্ষণ একটা ছেলে বা মেয়ে পড়ার টেবিলে পড়তে বসে না। আমি এবার ফলাফলের কথা যদি আপনাদের বলি, প্রত্যেকটা রেজাল্ট শিট আমি একটা একটা করে তুলছি। তোলার পর গতকালকে রাত 1টা পর্যন্ত 1টা বাজে অফিসে আমরা নাম্বারগুলো চেক দিছি, কার কি পরিস্থিতি। টেবিলের উপরে চায় দেখবেন খাতাগুলো সব ক্লাস বাই ক্লাস সেপারেশন করা, নাম্বার ভুল হইল কিনা, শিক্ষার্থী মানে সে কম কেন পাইলো, এরকম আমরা অবজারভেশন করছি। অবজারভেশন করে যে বিষয়টা পাইলাম, একটা ছেলের 100 নাম্বারের পরীক্ষা, ও আপনার 30 নাম্বার আনসারই করছে না। ওকে আমরা 5টা কেমনে দেবো বলেন? এবং যে ছেলেটা 30-40 নাম্বার আনসার করছে না, এই ছেলেটা সারা বছর ক্লাসের মধ্যে যে লাস্টের বেঞ্চের ছাত্র ছিল, ও কখনো ফার্স্টে আসার চিন্তাও করে নাই। একদিন ওনার অভিভাবক অফিসে এসে খোঁজ খবর নেয় নাই আমার ছেলেটার বা মেয়েটার কি অবস্থা, রেজাল্ট ভালো হচ্ছে না বন্ধ হচ্ছে, একটু জানান আমাকে ব্যাপারটা। আজকে আপনারা যারা আসছেন অভিভাবক, মানে এখানে যদি আমি হিসাব মিলাই 1 থেকে 10 নাগাদ শিক্ষার্থীর রোল আপনারাই আসছেন, অধিকাংশরাই। লাস্টের কাতারের অভিভাবক এবং শিক্ষার্থী এরা আসছে খুবই কম। অর্থাৎ এই স্কুল সহ সারা বাংলাদেশের প্রেক্ষাপট, আমরা যারা ভালো চাচ্ছি তারা ভালোই চাচ্ছি, আর যারা আমরা মন্দ করছি তাদের ভালো হওয়ার বাসনা নাই, তীব্র আকাঙ্ক্ষা নাই, সন্তানকে মানুষ করতে হবে এই টেনশনটা অভিভাবকের নাই। আমি এটা নিয়ে তো প্রায় আমাদের 6টা মিটিং চলছে স্কুলের, ছোট বড় মেলায়া। এই 6টা মিটিং এর মধ্যে আপনাদের মুখগুলো আমার একেবারে খুবই পরিচিত। অর্থাৎ আপনারাই আসছেন সবসময়। আপনারা যদি না আসতেন খুব একটা প্রবলেম হতো না। বলেন তো কেন? কারণ আপনারা জানেন আপনার সন্তান ভালো করবে, সে এমনিতেই ভালো করবে। আমি জানি তো, আমার যায় কি দরকার, ভালোই তো করবে। কিন্তু আপনি জানেন ভালো করবে, আপনি আসছেন। মানে একটা ছাত্র যে মন্দ করলো, ওর অভিভাবক আসে কিন্তু আমাকে কৈফিয়ত চাবে না, আমাকে বলবে না স্যার আমার সন্তানটা কেন বন্ধ করলো, কেন ফেল করলো, কেন খারাপ করলো, এটা বলবে না। এখন আমি এটা বলতে চাচ্ছি, সন্তান মানুষ করা খুব ডিফিকাল্ট বর্তমান সময়, খুব কঠিন। যারা অভিভাবক আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটা বছর 2025 শেষ হয়েছে, 2026 সাল। যারা 6-এ পড়তো 7-এ উঠবে, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10,
এরকম 1 থেকে একেবারে শেষ পর্যন্ত। এই যে আমরা আগে যে যাই করেছি বা না করেছি, আজকে অভিভাবকরা একটা সিদ্ধান্ত নিন, এই বছর আমি অলস অভিভাবক ছিলাম, আগামী বছর আমি আর অলস অভিভাবক থাকবো না। আমি স্যারদের সাথে ম্যাডামদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আমার ছেলেটা কেমন লেখাপড়া করছে এটা খোঁজ খবর আমি নিব। মাসে অন্তত একবার হলে আমি স্যারদের সাথে দেখা করব। 12 মাসে 12 বার আমি স্কুলে আসবো। এটা একটা অঙ্গীকার করেন আপনারা। একটা বিষয় খেয়াল করেন, অবশ্যই যদি আপনারা আসেন আপনার সন্তানটা অনেক অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু এই গেল বছর আমি সারা বছর অ্যাক্টিভ অভিভাবক পাইছি সর্বোচ্চ 20 জন। আমার শিক্ষার্থী আছে প্রায় 450, সব মিলে এই 450 শিক্ষার্থীর মধ্যে আমি অভিভাবক পাইছি 20। এই 20টা অভিভাবক দেখা গেছে কি, আমি যদি অভিভাবক নির্বাচন করি আপনারাই ফার্স্ট হবেন। ওই ওই অভিভাবকের ছেলে মেয়েরা ওরাই ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে। তো আমরা যারা দুর্বল আছি, দুর্বলদেরকে যদি সুযোগ করে দেই, আমরা গুরুত্ব বোঝাই, দুর্বলরাও ভালো করবে নিশ্চিত। এখন একটা বিষয় আসেন আপনারা, আমরা একটা শিক্ষার্থীকে বিচার করি শুধুমাত্র তার পরীক্ষার রেজাল্টে। অভিভাবক বাবারা আছেন এখানে, বাবারা সন্তানদের সময় একটু যদিও কম দেন, কিন্তু আপনাদের বিষয়গুলো জানা উচিত। মায়েরা আছেন, আপনাদের একটু বেশি জানা উচিত, কারণ আপনাদের কাছেই সন্তান 24 ঘন্টা থাকে। আমরা একটা শিক্ষার্থীর তাকে আমরা বিচার করি পরীক্ষার ফলাফল দিয়ে, সে পাস করলো না ফেল করলো, A+ পাইলো না A- পাইলো না A গ্রেড পাইলো। প্রিয় অভিভাবক, প্রিয় শিক্ষার্থী, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনার সন্তানের শুধুমাত্র ফলাফলের খবর নিতে স্কুলে আসবেন না। আপনি স্কুলে আসবেন আপনার সন্তান কতটুকু মানুষ হলো এটা খবর নিতে। আপনার সন্তানটা সত্যবাদী কিনা এটা যাচাই করতে আপনি স্কুলে আসবেন। আপনার সন্তানের মানে অহংকার আছে কিনা, লোভ আছে কিনা, হিংসা আছে কিনা এটা খবর নিতেও আপনারা আসবেন। মনে রাখবেন, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বা কলেজ পর্যন্ত সকল ছাত্র ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জনই হয়। কেউ 2 পয়েন্ট পায়ও পাস করে, কেউ 1 পয়েন্ট পায়ও পাস করে। কিন্তু আল্লাহ তাআলা সবশেষে তার গ্রেড অনুযায়ী তার ভাগ্য নির্ধারণ করে না, তার ভাগ্য নির্ধারণ করে তার ব্যক্তিত্ব অনুযায়ী, তার মনুষ্যত্ব অনুযায়ী। ছেলেটা মানুষের মতো মানুষ হইল কিনা, মেয়েটা মানুষের মতো মানুষ হইল কিনা, এটার উপরে ভাগ্যটা অনেক বেশি ডিপেন্ড করে। আজকে আপনার সন্তান, আমাদের প্র্যাকটিক্যাল বলে, আপনাদের প্র্যাকটিক্যাল 1 থেকে 5 পর্যন্ত একটা শিক্ষার্থীর রুল 1, 2, 3 থাকে। 6-এ উঠলে তাকে খুঁজে পাওয়া যায় না, মেধা কই যায়, অলস হয়ে যায়। অনেক শিক্ষার্থী 6, 7, 8 পর্যন্ত পড়ে একদম লাস্টের কাতারে থাকে। 9-এ উঠতে কেমনে কেমনে সে যদি ফার্স্টের কাতারে চলে আসে। অর্থাৎ মেধার আপ ডাউন হয়, কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে আসবে, কেউ ফেল করবে, পাস করবে, এটা খুবই স্বাভাবিক হিসাব। কিন্তু আপনার সন্তানটা অমানুষ হচ্ছে, এটা আপনি খোঁজখবর নিচ্ছেন না, এটা অস্বাভাবিক হিসাব। আপনার সন্তান সত্যতার মধ্যে নাই, হাকিকতের মধ্যে নাই, এটা আপনি খোঁজখবর নিচ্ছেন না, এটা মারাত্মক ভয়ঙ্কর একটা বিষয়। কাজেই আপনারা যারা আছেন শুধুমাত্র সন্তানের ফলাফলের খবর নিতে আইসেন না। মনে রাখবেন, জ্ঞান হচ্ছে আল্লাহর দান। আমরা যদি আজকে একটা কলেজের একটা গল্প আছে তুতা পাখি, ঠিক আছে, ওই গল্পের মধ্যে একটা ঘটনা আছে এরকম, একটা পাখিকে বিদ্যা শিক্ষা দেওয়ার লাগে সরকার তার রাজ্যের সবাইকে বললো উজির নাজির দিন ওকে বিদ্যা শিক্ষা দিতে। ওকে রাজ্যের যত বড় বড় খাঁচা বানাইছে স্বর্ণ দিয়া, বুঝেন ব্যাপারগুলো, স্বর্ণ দিয়া খাঁচা বানাইছে। বড় বড় পণ্ডিত বিজ্ঞানী শিক্ষিত লোক যত আছে সব এই পাখিরা শিক্ষা দেওয়ার লাগে আনছে। কিন্তু লাস্টে পাখিরা কোনো কিছু শিখতে পারে নাই, লাস্টে পাখিটা মারা গেছে। কেন মারা গেছে? কারণ এই পাখির তো বিদ্যা ধরার তো সামর্থ্য তার নাই। তাকে যদি বই খুলে বলে বাংলায় বই পড়ো, সে পড়তে পারবে না, পড়তে পারবে না। তো মেধাটা হচ্ছে এরকম, আপনার সন্তানের মেধা অনেক ভালো আলহামদুলিল্লাহ, আবার আপনার সন্তানের মেধা খুবই খারাপ, আপনি এতে নৈরাশ হওয়ার কিছু নাই। আমরা অনেকে সন্তানকে বলি এছাড়া তো এরা মানে দুনিয়ার গাধা, এটাই বলি আমরা। বাবা মা সন্তানের প্রতি আমরা আস্থা হারিয়ে ফেলি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে আস্থা হারিয়ে ফেললাম,
আমি কি আমার সন্তানের উপরে বিশ্বাস রাখছি? না, আমি তো আমার সন্তানকে বিশ্বাস করতে পারি না। তো আমি যদি আমার সন্তানকে বিশ্বাস করতে না পারি, সন্তান আমাকে কি বিশ্বাসটা করবে? স্কুলে লেখাপড়াটা সে কি করবে? সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, ভালো ছাত্র, মন্দ ছাত্র, এখানে আপনার রেজাল্টটা দিয়ে একটা মতামত করতে পারেন, একটা ব্যালেন্সে যেতে পারেন আপনারা। এর পরবর্তী সময় আপনার ছেলেটার মেধা খারাপ, তাকে ভালো করার চেষ্টা করতে পারেন, আলহামদুলিল্লাহ সব পজিটিভ। কিন্তু এই মন্দের বাইরেও আপনাকে বাইরেতে হবে, মেধার বাইরে আপনাকে যাইতে হবে। আপনি দেখেন আপনার সন্তানের কোন দিকে আগ্রহ বেশি, সে কি গান গাইতে পারে, তাকে আপনি গানের দিকে মোটিভ দেন, শিল্পীদের অনেক দাম। সে কি কোনো কারণবশত সে আপনার কবিতা আবৃত্তি করতে পারে ভালো, আপনার সেটা ছাত্র খারাপ, বাট এটা তার ভালো গুণ, তাকে আপনি এইদিকে একটু মোটিভ করেন, এটা সে ভালো পারে। আপনার সন্তানের দুর্বলের মধ্যে আপনি খুঁজে খুঁজে বের করুন আপনার সন্তানের ভালো কোন দিকটা আছে। যে দিকটা ভালো আছে এটার জন্য তাকে আপনি অবশ্যই ধন্যবাদ দিবেন। যে দিকটা মন্দ আছে আপনি অবশ্যই তাকে কারেকশন করে দিবেন। কিন্তু আমরা দুর্ভাগা, আমরা আমাদের সন্তানের বাকি জীবন সব সময় ভুলটাকেই ধরে গেলাম। কোন সময় সন্তানের ভিতরে যে ভালো একটা গুণ আছে এটা আমরা কেউ খুঁজে দেখলাম না, শুধু খুঁজলাম পরীক্ষার নাম্বার। আমার ছেলে 800 নাম্বারে পরীক্ষা হয়েছে, 300 নাম্বার পাইছে, 200 নাম্বার পাইছে, 8টাতে ফেল করছে। ছেলেকে বাসাকে দিলাম মায়ের, মেয়েটাকে দিলাম মায়ের, দিলাম ধমক, তুই কি করলে, তুই গাদা, তুই ব্যাককেল, তুই দুন্দা, আর যা বলার বললাম। অনেকে খাবার দাবার অফ করে দেন, অনেকে মায়ের দেন, ধমক দেন, ঘর থেকে বের করে দেন। কেন আপনি এটা করবেন? আপনার সন্তানের তো শুধু রেজাল্টটাই খারাপ হয়েছে, আরো তো সবকিছুই ভালো রয়েছে, আরো তো সবকিছুই ভালো রয়েছে। আপনি বন্ধুর মধ্যে কি উৎসাহ দেন। এবার আপনার সন্তান ফেল করেছে 5 সাবজেক্টে, আপনি আপনার সন্তানকে নিয়ে বসুন, আপনার সন্তানকে নিয়ে আপনি আলোচনা করুন, বাবা তুমি এবার 5টাতে ফেল করেছো, নো সমস্যা, এটা কোনো প্রবলেম না, তুমি যদি চেষ্টা করো আরো পারবা। আপনি উৎসাহ দিন, না আপনি উৎসাহ দিবেন না। এবং এই কারণে কি হয় জানেন, ছেলে মেয়েরা বাবা মায়েদের কাছ থেকে ফারাক তৈরি হয়ে যায়, দূরত্ব হয়ে যায়। আমরা বাবা মারাও ছেলে মেয়েদের সময় দিই না, কাছে গিয়ে বন্ধু সুলভ আচরণ করি না, ছেলে মেয়েও পায় না। একদিন 2 দিন 3 দিন পরে আপনারা মেয়ে মানে বাবা মায়েরা যারা আছেন একটা কথা বলতে পারেন, ছেলেটা আমার নষ্ট হয়ে গেছে, স্যার একটু ঠিক করে দিন। মানে আমি তো বললাম আমার ছাত্র 100% ঠিক আছে, 100% আমার ছাত্র ঠিক আছে। যে ছাত্ররা আপনাদের কাছে সবচাইতে বেশি বেয়াদব, এই ছেলেটাকেও আজকে আমি এখানে 1 থেকে 2 ঘন্টা দাঁড় করে রাখবো, ও আমাকে বলতে পারবে না কেন দাঁড় করে রাখলেন। তো আমাকে আপনার সন্তান এত মানতে পারে, আমি এত মারি, আপনি কি মারতেন আপনার সন্তানকে? কি মারেন আপনারা, কি শাসন করেন? আমরা পিটাইতে পিটাইতে লাঠি ভেঙে ফিরি। কই একদিন রাগ করে আমাদের সাথে চলে যায় না কেউ? ওরা তো চলে যায় না। আজকে ওদেরকে কান ধরে 100 বার উঠতে বসতে দিই, কই একবার তো উঠে বলে না স্যার সাঁতার স্কুলে পারতাম না, স্যার আমাকে কেন মানলো? আপনি একজন একটা বাড়ি দিতে শুনছে, শুনছে একটা বাড়ি দিচ্ছে, একটু শাসন করুন, এক ধরা তার বাইরে হতে নেমেছে। কারণটা কি জানেন? কারণটা ওই যে আমরা মারতেছি একটু, আমি মারতেছি আদর করতেছে, সাকিব স্যার মারতেছে আমি যে আদর করতেছে, অর্থাৎ মারের গুরুত্বটা বুঝতেছে, আদরটা বুঝতেছে। অভিভাবক যারা আছেন সন্তানকে শুধু শাসন করবেন না, শুধু শাসন করবেন না, সন্তানকে একটু আদরও করবেন। সন্তানের শুধু রেজাল্ট নিয়ে আপনার সন্তানকে আপনি শুধু বিচার করবেন না, আপনার সন্তানের ভালো 5টা দিক আপনি যাচাই করুন, এই 5টা দিকে তাকে উৎসাহিত করুন। রেজাল্ট খারাপ হয়েছে কোনো সমস্যা নাই, মনে রাখবেন এই যে বাংলাদেশের বিশেষ ক্যাডার হলো সর্বোচ্চ সম্মানের বিষয়। এমনও ছাত্র আছে মেট্রিকে 2 পেয়ে পাস করছে, হয়ে গেছে বিশেষ ক্যাডার। এমনও ছাত্র আছে 1.2.5 অনার্স টেস্ট করছে, লাস্টে বিশেষ পরীক্ষা দেশে বিশেষ ক্যাডার হয়ে গেছে, 1st ক্লাস চাকরি বাংলাদেশের হয়ে গেছে। কাজেই আপনাদের রশিটা ধরে রাখবেন কষ্ট করে। কিসের রশি? লেগে থাকার রশি। আপনার সন্তান আজকে খারাপ করছে, ধৈর্য ধরুন, কালকে খারাপ করছে, ধৈর্য ধরুন, এরপরে খারাপ করছে, ধৈর্য ধরুন, শেষ পর্যন্ত আপনি লেগেই থাকুন। মনে রাখবেন আপনার সন্তানের মাথায় মেধা ট্যাবলেট বানিয়ে দিয়ে দিতে পারবে না। আপনি চাইলে বলতে পারবেন, আপনি চাইলে দোকানে গিয়ে বলতে পারবেন না ফার্মেসিস্ট গেলে গা, স্যার আমার তো ছেলেটার মেধা কম, 2টা বড়ি দেন, ছেলের জন্য বুদ্ধি পারে, মাথায় পড়া ঢুকে না, পড়ার জন্য এ করে, ওষুধ চিকিৎসা না এটা, এটার একটা মাত্র চিকিৎসা। অভিভাবক সবাই খেয়াল করবেন, আপনার সন্তান মেধার একটা মাত্র চিকিৎসা, এটা হচ্ছে ধৈর্য। ধৈর্যের কোনো বিকল্প নেই আপনার। আমি এখানে ক্লাস 2 এ পড়ে আন্নাসের বাবার কথা বলবো, রুবেল আমার বন্ধু মানুষ,
উনি ওনার ছেলের ব্যাপারে খোঁজ খবর নিতে এই বছরে কমও যদি হয় 20 বার আমার কাছে আইছে, 20 বার আইসে হতাশা ডালছে যে দোষ ওরা আমি আর কি করতাম, সেটা তো আমার বাইক করে না, এই করে না সেই করে না, প্রাইভেট দিক এই দিক সেই দিক। পরে লাস্ট টাইম বললাম ঠিক আছে প্রাইভেট দিও, প্রাইভেট দিছে, এরপরও হচ্ছে না। তখন আমার কি করণীয়? তখন বন্ধু মানুষ, এখন সবাই তো অভিভাবক, তখন তাকে আমি এই পরামর্শটা দিছি, তুমি যদি হাল ছেড়ে দাও তুই লাগা উঠছে একটা ছাত্র, ও কি বুঝে আর কি জানে বলেন, কিতে পড়ে কি জানে আর কি বুঝে ছেলেটা বলেন, 9 10 একটা ছেলে মাত্র টিনেজ, ওদেরকে আমরা কি ওরা দুনিয়ার কি হাকিকতটাই জানে। আমি আপনাদের সবশেষ দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার সন্তানের, আমি বারবার বলছি, ধৈর্য হারা কখনোই হবেন না। রেজাল্ট যাই করুক আপনি ধৈর্যশীল হন, আপনার সন্তানের পিছনে শ্রম দিন, লেগে থাকুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার এই দুর্বলতম ছাত্রটাই, এই পচা ছাত্রটাই একদিন আপনার মুখ উজ্জ্বল করছে। এখন আমি যদি আমাদের এক্সাম্পল দিই, আমরা সবাইকে এখানে ফার্স্ট ক্লাস পাই আসছি বলেন, হ্যাঁ? পঞ্চম শ্রেণীতে তো আমিও বিবেচনায় পাস ছিলাম, পঞ্চম শ্রেণীতে আমরা মতি স্যারের পাস দিয়েছিল বিবেচনায়, বিবেচনায় পাস করে তো আমি বিরাট খুশি ছিলাম। তখন 1 2 3 গুরুত্ব বুঝি নাই, আল্লাহ এখন দিছে না বলেন, এত বড় প্রতিষ্ঠান চালাচ্ছি, এই যে 500 শিক্ষার্থী পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। কাজেই সন্তানের প্রতি কেউ নৈরাশ হয় না। সবশেষ আমি অনেক লম্বা আলোচনা করছি, আমি জানি অনেকের মনে অনেক আক্ষেপ থাকবে, অনেকের মনে অনেক কষ্ট থাকবে। 1 বছর টাকা দিয়ে পড়াইলাম, এত টাকা খরচ করলাম, 3টা প্রাইভেট পড়াইলাম, 2টা প্রাইভেট পড়াইলাম, আমার ছেলে খারাপ করলো কে লেখা? তখন দিশা না পায়া আপনারা দোষ দেবেন আমরা স্কুলতে, মানে আমাদের যখন বলবেন আমার ছাত্র খারাপ করলো কেন, আমি আপনাকে বলবো এই ছাত্র ভালো করলো কেন। আমি তো 900 নম্বরের পরীক্ষা নিয়ে কেউ তো আছে 850 পেয়েছি, শুধু আমাদের কাছে পুজোই পেয়েছি। কাজেই মেধা আল্লাহর দান, আমি বারবার বলছি সবার মেধা সমান না, আল্লাহ তাআলা সবাইকে সবকিছু একসাথে দিবে না। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সন্তানের প্রতি সদয় থাকবেন। রেজাল্ট পাওয়ার পর আমি দেখবো আজকে কয়জন সচেতন অভিভাবক বের হন। আপনার সন্তান খারাপ করার পরে বাড়িতে যে আপনার সন্তানকে নিয়ে বসা তার সাথে দেখবো কয়জন লোক আলোচনা করেন, কয়জন লোক তার মাথার হাতে আদর করে দেন, ভালো করলেও আদর করবেন, মন্দ করলেও আদর করবেন, আদর করে তাকে এটাই বলবেন আগামীতে সে যেন ভালো করে, ওদেরকে নিরস্ত কেউ করবেন না। সবশেষ শীতের দিন অনেকক্ষণ আপনারা কষ্ট করে বসে আছেন, আলোচনা আমি অনেক লম্বা করে ফেলেছি, তো আশা করি কথাতে ভুল ত্রুটি থাকলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা দাওয়াত আর একটা পরামর্শ, 2টা বিষয় সবাইকে দিয়ে আমি আলোচনা শেষ করব। আমাদের স্কুলের ভর্তি কার্যক্রম চলছে, সবাই বলছে আপনাদের, সবশেষ বলে রাখি আপনাদের আশেপাশের অনেক শিক্ষার্থী আছে, শিশু থেকে আমাদের বরাবর শিশু কার্যক্রম ছিল না, এই বছর আমরা শিশু কার্যক্রম শুরু করেছি, শিশু থেকে 9ম শ্রেণী পর্যন্ত। যারা আছে আপনারা চেষ্টা করবেন আশেপাশের অভিভাবকদের শিক্ষার্থীদের বলে দিতে, এবং ভর্তির কার্যক্রমের সময় আপনারা যারা আছেন সন্তান তারা আজকে রেজাল্ট দিব, আমাদের আজকে থেকে ভর্তি, কালকে থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। আজকে রেজাল্ট পাওয়ার পর যারা পাশ করবে, আমি আবারও বলছি যারা পাশ করবে তাদেরকে অবশ্যই 1 তারিখের মধ্যে ভর্তি কমপ্লিট করাবেন। 1 তারিখ বই উৎসব, আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি সকল শ্রেণী, 7ম শ্রেণী বাদে সকল শ্রেণীর বই চলে আসছে। 7ম শ্রেণীর বইটা কালকে খুব সম্ভবত আসে বলবে আর কি। বরাবর বই পাই আমরা লেট করে দেরি করে, এবার আলহামদুলিল্লাহ তানজিম তোমার আব্বাকে সামনে আসতে বলো, বরাবর বই পাই দেরি করে, এবার সরকারের সব বই আগে ভাগে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট বই আসছে আলহামদুলিল্লাহ। তো 1 তারিখ বই দিবস, 1 তারিখ বই দিবস, 1 তারিখ হলো বৃহস্পতিবার, মনে রাখেন, শুক্রবার বদ্ধ, শনিবার বদ্ধ, রবিবার থেকে আমাদের পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে, রবিবার থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। এবং ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আপনার সন্তানের ড্রেসের একটা নির্দেশনা থাকবে, বই কেনার নির্দেশনা থাকবে, জুতা প্যান্ট শার্ট জামা কাপড় বানানোর একটা নির্দেশনা থাকবে। চেষ্টা করবেন আপনারা টাইম টু টাইম বানিয়ে দিতে। আজকে যদি সকল অভিভাবক আসতো আমাদের জন্য খুব ভালো হইতো, কতগুলো সবারই উচিত ছিল শোনা, এই তুলে একটু ওনাকে উচিত ছিল সবার শোনা, বাট আপনারা যারা আসছেন আপনারাই শুনলেন। তো ড্রেস বই কিনা সার্বিক বিষয়গুলো আপনারা চেষ্টা করবেন কি 1 তারিখের মধ্যে শেষ করতে। আর স্কুল চলাকালীন সময় যখন আপনার সন্তানকে ভর্তি করাবেন, অভিভাবকদের বলবো আপনি ওনাকে টাকা দিয়ে পাঠিয়ে দিবেন না, এটা আপনি ভর্তি হয়ে যান, ঠিক আছে? আপনার সন্তানকে 1 ক্লাস থেকে আরেক ক্লাসে প্রমোশন দিবেন, আপনি সাথে নিয়ে আসুন, ওকে আপনি গুরুত্ব বোঝান, থাকুক না আপনার অফিস। আজকে একদিনকে সবাই লস করলেন আপনার সন্তানের জন্য, অনেকে হাতে করে নিয়ে আসেন,
আমার একটা ঘটনা এখনো মনে পড়ে। যখন আমি শিখছে পড়ি, আব্বা আমাকে তার কাঁধে তুলছিল, এইদিকে এক পাও, এইদিকে এক পাও, এইদিকে দোষে এভাবে দুজনে যে আলিয়া মাদ্রাসায় ভর্তি করে শুনে শিখছে। আব্বা আমাকে কাঁধে বেড়ে দিয়েছিল, এখনো মনে পড়ে বিষয়টা। এই জন্য আপনাদের বলি, এই সন্তান তো বড় হয়ে যাবে, আপনাকে নিয়ে তোকে স্মৃতি তার থাকা লাগবে, তাই না? আব্বা আমাকে 6 টাকা দিয়ে আলিয়া মাদ্রাসায় ভর্তি করছিল, মনে আছে? 4 টাকা দিছিল, বলে 2 টাকা মাহাদের হুজুরের চায় নিছে, এই আগের কথা, আরো 15-16 বছর আগের কথা, ঠিক আছে? এই যে ভর্তি করে দিল আব্বা, কুলে করে নিল, এখন আমি এই দৃশ্য তো ভুলতে পারি না, আমি এই দৃশ্যটা ভুলতে পারি না। এই জন্য আপনাদের বলি, আপনাদের সন্তানকে আপনারা নিয়ে আসেন, ওকে সাথে নিয়ে আসেন, সাথে নিয়ে আসেন, নিয়ে এসে ওর পিছিয়ে আপনি 5 টাকা 10 টাকা খরচ করেন, দেখবেন আপনার সন্তানটা যাই করুক না কেন এই সিনারিগুলো জীবনে ভুলতে পারবে না, ঠিক আছে? আর ভর্তি কার্যক্রমের ব্যাপারে আমি আবারও বলি, সবাই একটু সহযোগিতা করবেন, যারা আসে নাই তাদের কাছে খবরটা পৌঁছে দিবেন, কোন ক্লাসের কত ভর্তি, এটা আমাদের একটা ভর্তি নির্দেশনা আছে, আমরা একটু পরে মাঠে টাঙায় দিব, আপনারা দেখে যাবেন। আর এমনিতেও যদি আমাদের আপনারা পরামর্শ দেবেন, খোঁজখবর নেবেন। আর যারা অভিভাবক আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবাইকেই বলছি, আমার স্কুলের আমানত সুনাম এরা আমি আপনাদের উপরে অর্পিত রাখলাম। আপনারা যতটুকু সম্ভব সবকিছু লক্ষ্য রাখবেন। আশা করি আগামী 2026 শিক্ষাবর্ষটা আমাদের জন্য সুন্দর ও চমৎকার হবে। আপনাদের সহযোগিতায় আমাদের আগামী শিক্ষাবর্ষটা যথেষ্ট ভালো যাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি জনাব ফুয়াদ হাসান সাকিব স্যার এবং তানিম স্যার দুজনকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা ফলাফল ঘোষণা করবে। আমি অনেক লম্বা কথা বলেছি, দুঃখিত, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।